নারায়ণগঞ্জে জমিদার বাড়ির ঐতিহ্য রাজা মহারাজাদেরও টক্কর দেবে। তাদের সোনালী ইতিহাস স্বর্ণাক্ষরে লেখা থাকবে। পূর্বে জমিদাররা আচ্ছা আচ্ছা ইংরেজ সাহেবদেরও চুপ করে থাকতে বাধ্য করতেন। এ তো গেল পূর্ব ঐতিহ্য। এখন আর ঐতিহ্য তো দূর, সামান্য সম্মানটুকু করতেও মানুষের দ্বিধা হয়। ইনি হলেন দিগম্বর রায়, বর্তমানে ইনিই জমিদার। ঐতিহ্য, ধন সম্পত্তি সবই গেছে তার আয়াসী জীবন আর বদস্বভাবের জন্য। সবসময় কুচিন্তা মাথার মধ্যে ঘোরাফেরা করত। নারায়ণগঞ্জ গ্রাম আজকে খুব দরিদ্র, সঙ্গে গ্রামের জনজীবনও। একসময় স্বয়ংসম্পূর্ণ ছিল এই গ্রাম। মাঠ ভর্তি ফসল ও হাতের কাজের মহিমায় সারা দেশে খুব নামডাক হয়েছিল। কিন্তু সেসব এখন অতীত, এই অপদার্থ জমিদার আর তার লোকবলের জন্য। এই গ্রামেই থাকতো নয়নতারা বলে একটি সুন্দর মেয়ে। তার মা মারা যাওয়ার পর তার বাবা আরেকটি বিয়ে করে। কি কচু খেয়ে নাম রেখে গেছে নয়নতারা। বাবা, না আছে নয়ন আর না আছে তারা, বিদায় করতে পারলে বাঁচি। নয়নতারা এসব শুনে খুব কাঁদত আর তার নিজের মায়ের কথা মনে করত। নারায়ণগঞ্জে আরো দু একটা বড়লোক বাড়ি ছিল, যারা ব্যবসা করত বাইরের সব জেলায় জেলায়। তাদের মধ্যেই চৌধুরী পরিবার ছিল খুবই স্বনামধন্য। অলোকেশ ছিল সে চৌধুরী পরিবারের একমাত্র সন্তান। এদিকে দিনের পর দিন সৎ মায়ের অত্যাচার বেড়েই চলল নয়নতারার উপর। আর অভাবের তাড়নায় নয়নতারাকে বাড়ির কাজ করতে পাঠালো সেই চৌধুরী বাড়িতেই। কালকের থেকে মুখ পুড়ি চৌধুরী বাড়িতে গিয়ে কাজ করে টাকা আনবি, না হলে তোকে মেরে তোর ঠ্যাংই ভেঙে দেব। ঠিক আছে মা, এই পরিবারের জন্য এইটুকু তো আমি অবশ্যই করতে পারবো, তুমি কিছু চিন্তা করো না। আদিক্ষেতে দেখো না মুখ পুরীর। নয়নতারার বাবা তার এই নতুন বউয়ের উপর কোনো কথা বলতে পারতো না, তাই সে চুপ করে থাকতো আর খুব কষ্ট পেত। পরদিন সকালে নয়নতারা চৌধুরী বাড়িতে কাজ করতে গেল, আর দেখা হলো অলোকেশের সাথে। আগে আমি নতুন এসেছি আপনাদের বাড়িতে কাজ করতে। অলোকেশ হাঁ করে নয়নতারার মুখের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়েছিল। হঠাৎ সে সম্মতি ফিরে পেয়ে বলল, ও আচ্ছা আচ্ছা, আপনি ভিতরে যান, মা আপনাকে সব কাজ বুঝিয়ে দেবে। তারপর নয়নতারা চলে গেল সেখান থেকে। এইভাবেই চলছিল দিনগুলো। অলোকেশ রোজ অধীর আগ্রহে অপেক্ষা করে থাকত। নয়নতারা কখন আসবে সেই অপেক্ষাতেই নয়নতারাও বুঝতে পারত কিছু কিছু। একদিন অলোকেশ রাস্তায় নয়নতারার সামনে চলে আসলো আর বলল, শোনো, তুমি কিছু মনে করো না আমার সম্বন্ধে। আমি এভাবে রাস্তার মধ্যে তোমাকে দাঁড় করালাম। জানো তো, আমি অনেকদিন ধরেই তোমাকে বলবো বলবো করছি, কিন্তু বাড়িতে বলা সম্ভব হয়নি। আমার তোমাকে খুব ভালো লাগে, আমি তোমাকে বিবাহ করতে চাই, অবশ্যই যদি তোমার সম্মতি থাকে তবেই। তুমি এত বড়লোক ঘরের ছেলে, তুমি তো যে কাউকেই পেয়ে যাবে। আমার মতন গরিব মেয়েকে বিয়ে করতে চাইলে তোমার বাড়ির লোক মানবে কেন? আমি তোমার সাথে আমার বাকি জীবনটা কাটাতে চাই, আর আমার ইচ্ছাই আমার বাড়ির লোকের ইচ্ছা। ওইসব নিয়ে তুমি ভেবো না। নয়নতারা লজ্জা পেয়ে চলে গেল সেখান থেকে। এইভাবেই দিনের পর দিন তাদের প্রণয় আরো গাঢ় হতে লাগলো। এদিকে গ্রামের লুটতরাজও যেন দিনের পর দিন বেড়ে যেতে লাগলো। মস্তির হয়ে পড়ল গ্রামবাসীরা। জমিদার দিগম্বর রায়ও এর বিরুদ্ধে কোনো প্রতিরোধ করত না। একদিন অলোকেশ একটি দামি হার নয়নতারাকে উপহার দিল এবং পরিয়ে দিয়ে বলল, আমি কিছুদিনের জন্য ব্যবসার কাজে বাইরে যাচ্ছি, এখনই আমাকে বেরোতে হবে। এই হারটিকে আমি মনে করে সব সময় তোমার দেহে ধারণ করে রাখবে, দেখো ভুল করে হারিয়ে ফেলো না যেন। এই বলে অলোকেশ চলে গেল। সেই দিন নয়নতারার চৌধুরী বাড়ির কাজ ছেড়ে
বাড়ি ফিরতে একটু দেরি হয়ে গেল। সন্ধে নেমে এসেছে সবে। নির্জন রাস্তা ধরে সে বাড়ির উদ্দেশ্যে চলতে লাগলো। হঠাৎ করে সেই ছিনতাইবাজ লাঠিয়ালরা তার সামনে এসে পড়ল আর বলল, তোর কাছে যা যা আছে সব আমাদের দে, না হলে তোকে এখানে জানেই মেরে দেবো। তোর গলার ওই লকেটটা কি খুব সুন্দর দেখতে, তো ওই লকেটটা দে আমাদের তাড়াতাড়ি। তখন নয়নতারা ভয় পেয়ে সেখান থেকে পালাতে গেলেই আরো বড় বিপদে পড়ল। এক লাঠিয়াল তার হাতের লাঠিটা দিয়ে সজোরে মারল নয়নতারার মাথায়, আর নয়নতারা লাঠির আঘাতে মাটিতে লুটিয়ে পড়ল আর সেখানেই মারা গেল। লাঠিয়ালরা তার গলা থেকে সেই হাড়টি খুলে নিয়ে নয়নতারাকে নদীতে ফেলে দিল। তারপর অলোকেশ বাড়ি ফিরে এসে নয়নতারাকে অনেক খোঁজ করল, কিন্তু নয়নতারার কোনো খোঁজ পেল না সে। বেশ কিছুদিন পর নারায়ণগঞ্জের জমিদার দিগম্বর রায় শিবহরি তান্ত্রিকের কাছে আসলো। সে বলল, বাবা, নারায়ণগঞ্জে কোনো এক ডাইনির উপদ্রব হয়েছে। প্রতিদিন কেউ না কেউ তার হাতে নিহত হচ্ছে। আপনি একবার এসে এর কোনো একটা বিহিত করুন বাবা। জয় তারা, জয় জয় তারা। ঠিক আছে, চল, তোর ওখানে গিয়ে আমি সব দেখছি। তারা নারায়ণগঞ্জ পৌঁছানোর পরে বাবা বললেন, আমি একটু গ্রামটা ঘুরে দেখব, আর যতক্ষণ কিছু না বলবো আমায় কেউ কিচ্ছু জিজ্ঞাসা করবি না। এই যে শুনছেন, আপনি কি নারায়ণগঞ্জের বাসিন্দা? আগে হ্যাঁ বাবা। এই গ্রামে নাকি ডাইনের খুব উপদ্রব। তাহলে ভর সন্ধ্যায় একা একা যাচ্ছ যে, হে, ভয় নেই তোমার? সে ডাইনি তো আমাদের মানে গ্রামবাসীদের কিছু করে না, শুধু মারে তো ওই জমিদার মশাইয়ের লোকগুলোকে। তাই আমরা ভয় পাই না গ্রামবাসীরা ওই ডাইনিকে। আচ্ছা আসি বাবা। বাবা, কিছু বুঝলেন? এই ডাইনির প্রকোপ থেকে গ্রামকে রক্ষা করার কোনো সমাধান সূত্র খুঁজে পেলেন কি? সব পেয়ে গেছি। আজকে সন্ধ্যায় আমি যজ্ঞে বসবো। যজ্ঞের সব জিনিসপত্র জোগাড় কর। আর শোন, যজ্ঞ শুরু হওয়ার আগে তুই স্বয়ং এখানে হাজির হবি। তোর সঙ্গে কাউকে আনবি না। এই পাগলটাকে এখানে কেন এনেছেন? দরকার আছে, তুই এখানেই বস। আর শোন, আমি না বলা অবধি এই জায়গা থেকে উঠবি না। উঠলেই কিন্তু প্রাণ সংশয়। জয় তারা, জয় জয় তারা, জয় মা তারা। দেখা দে মা, দেখা দে। জানি তোর পীড়া, তুই কি কষ্টে আছিস তাও জানি। আমি তোর অলোকেশকেও এখানে নিয়ে এসছি। এবার দেখা দে মা, দেখা দে। জমিদারকে দেখে নয়নতারা বলল, বাবা, ওই নিজ ছোট লোকটাকে মারা না অব্দি আমি যাব না এই গ্রাম থেকে। ও লাঠিয়াল দিয়ে দিনের পর দিন গ্রামবাসীদের হত্যা করে তাদের সর্বস্ব লুট করত, আর এখনো ও লুটছে। সেদিনও আমাকে নির্মমভাবে হত্যা করেছিল। ওর কথাতেই আমাকে প্রাণে মারা হয়েছিল। এই শুনেই দিগম্বর জমিদার আসন ছেড়ে উঠে পড়ল। তবে রে, আমায় মারবি? তোকে এই ত্রিশূল দিয়েই মারবো। আর সঙ্গে সঙ্গে সেই ত্রিশূল যেটাকে দিগম্বর নিতে চেয়েছিল সেটি দিগম্বরের বুকে বিঁধে গেল, আর সে সেখানেই মারা গেল। এতদিনের আক্ষেপ কিছুটা হলেও অপসারিত হলো। বাবা, আমায় ক্ষমা করবেন। ওর কর্মফল ও পেয়েছে, সবই মায়ের ইচ্ছে। ওকে বারবার করে আমি অবগত করেছিলাম, আসন ছেড়ে উঠবি না, কিন্তু ও শোনেনি কথা। আর ওর পাপের মা এটাই শাস্তি হিসাবে ঠিক করে রেখেছিল।
অলোকেশ, এই জীবনে তো আর আমাদের দেখা হবে না, কিন্তু পরের জন্মে আমরা অবশ্যই দেখা করব। আসছি আমি, নিজের খেয়াল রেখো। এই বলে নয়নতারা এই জগৎ সংসার থেকে চিরকালের মতো মুক্ত হয়ে গেল।